দীর্ঘ ১.৫ বছরের অস্থিরতা, অনিশ্চয়তা আর রাজনৈতিক ভাঙনের পর অবশেষে গণতন্ত্রে ফিরল বাংলাদেশের আস্থা। ব্যালটের শক্তিতে স্পষ্ট বার্তা দিলেন ভোটাররা। তারা স্থিতিশীল সরকার, নতুন নেতৃত্ব এবং পুনর্গঠনের পথ চায়। ঐতিহাসিক জয়ে ক্ষমতায় ফিরতে চলা বিএনপি এবং তারেক রহমানের সামনে এখন শুধু সরকার গঠন নয়, এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বাংলাদেশের ইতিহাসে সত্যি একটি শুভ সকাল আজকে 13ই ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১.৫ বছর ধরে চরম অস্থিরতার মধ্যে থাকার পর আজ নতুন সকাল হলো বাংলাদেশে। গণতন্ত্রের বাতাসে নির্মল সকাল। মূল লড়াই ছিল দুই রহমানের মধ্যে। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির প্রধান তারেক রহমান, অন্যদিকে উগ্র জাতীয়তাবাদী পার্টি জামায়াতে ইসলামী প্রধান শফিকুর রহমান। ২/৩ বেশি আসন পেয়ে শেষ হাসি হাসলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক। অধিকাংশ প্রাক নির্বাচনী সমীক্ষায় শক্তি হলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২ দশক পর বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। সব ঠিক থাকলে তারেক রহমানই হতে চলেছেন ঢাকার মসনদে শেখ হাসিনার উত্তরসূরি। তবে জামাতের উল্লেখযোগ্য ফল ও বিশ্লেষকদের চমকে দিয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে এই প্রথম আত্মপ্রকাশ করল জামাত। তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া জেলাগুলোতেই জামাতের জয়ের হার বেশি। দক্ষিণবঙ্গ লাগোয়া সাতক্ষীরা, ঝিনাইদহের পুরনো ঘাটির পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া রংপুরেও ভালো ফল করেছে জামাত এবং তার সহযোগীরা। অতীতে খালেদা জিয়া, এমনকি শেখ হাসিনার জামানাতেও ভারত বিরোধী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলোকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে। ফলে নয়াদিল্লির কাছে জামাতের উত্থানের বিষয়টা কিছুটা উদ্বেগের তো বটেই। এদিকে তারেক রহমানকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছে আমেরিকাও। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অভিনন্দন এসেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছ থেকেও। অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলাদেশের সকল ভাই বোনকে, জনগণকে জানাই আমার শুভ নন্দন, আগাম রমজান মোবারক। এরপরই মমতা বিএনপির চেয়ারম্যান তারেককে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন জানান। মমতা লেখেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে এবং অন্যান্য দলকেও। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলে বার্তা দিয়েছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। ৩০০ আসনের বাংলাদেশ সংসদে গতকাল নির্বাচন হয় ২৯৯টি আসনে। শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে শুধু ওই আসনে ভোট স্থগিত রয়েছে। হিংসার আশঙ্কা থাকলেও উৎসবের মেজাজে ভোট হয়েছে সর্বত্র। ভোট পড়েছে প্রায় ৬০%। ২৯৯ এর মধ্যে বিএনপি একাই ২১২টির বেশি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে জামাতের ঝুলিতে গেছে ৭৭টি আসন। বাকি দলগুলো পেয়েছে ৭ থেকে ৮টি আসন। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে ১৫১টি আসনে জিততে হতো। একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় যেমন বিএনপিকে এগিয়ে রাখা হয়েছিল। পাশাপাশি একটি সমীক্ষা জানিয়েছিল জামাতের সঙ্গে বিএনপির কাটায় কাটায় লড়াই হলেও শেষ হাসি হাসবে জামাত। আবার একটি সমীক্ষা জানিয়েছিল কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ত্রিশঙ্কু পার্লামেন্ট হবে। শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পেল তারেক রহমানের দল। মূলত এর মাধ্যমেই বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা এই দল প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত এবং জনপ্রিয় হওয়ার পর আবার একটি সমস্যা সংকুল পথ পাড়ি দিয়ে তাদের বড় সন্তান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হওয়ার যাত্রা শুরু করলো। পদ্মাপাড়ের নির্বাচনী ভাষ্যকারেরা বলছেন, বিএনপি দলে তারেক রহমানের নেতৃত্বে আসাটা হয়তো অনিবার্যই ছিল, কিন্তু তার একক নেতৃত্বের প্রথম চ্যালেঞ্জ ছিল এবারের নির্বাচন। এর ওপরেই নির্ভর করছিল মিস্টার রহমানের সাফল্য ব্যর্থতার রাজনৈতিক খতিয়ান। বাংলাদেশে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর ১৮ মাস জেলে থাকেন তিনি।
2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে তিনি লন্ডনে চলে গেছিলেন। 2018 সালে হাসিনার সময়কালে একটি দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর লন্ডনে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারেক। গত নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হন। 17 বছর পর খালেদা পুত্র ঢাকায় ফেরেন গত 25শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর 10 দিন পর 9 জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। 22শে জানুয়ারি সিলেট থেকে দলের নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচারে তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা জান্নাজ রহমান। শেখ হাসিনা যত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেখানে প্রধান বিরোধী দল ছিল বিএনপি। গত ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুর পর খানিকটা আকস্মিকভাবেই তারেককে দলের হাল ধরতে হয়। এই প্রথম তারেকের নেতৃত্বে পদ্মাপাড়ের ভোটে লড়ল বিএনপি। তারেক রহমান এই প্রথম একই সঙ্গে দলকে যোগ্য নেতৃত্ব দিলেন। পাশাপাশি এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন। দুটি আসনে তিনি দাঁড়িয়েছিলেন, দুটি আসনে বিপুল ভোটে জয়ী হন। জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। আজ সকালে 9:35 মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রথমে ইংরেজি পরে বাংলায় এই অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তার পোস্টে তারেক রহমান এবং বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন। ফেসবুক পোস্টে মোদী বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তারেক রহমানের উদ্দেশ্যে মোদী লিখেছেন, এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচায়ক। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন মোদী। মোদী লিখেছেন, আমাদের বহুমুখী সম্পর্ক আরো দৃঢ় করতে এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি। আসলে ভারতও মনে মনে চেয়েছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জিতুক। সেই ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের মধ্যে গত 1.5 বছর ধরে ভেঙে যাওয়া সম্পর্কের সুতো ফের জোড়া লাগতে পারে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় স্তরে সম্পর্ক শুধু ঐতিহাসিকই নয়, পারস্পরিক আস্থারও বটে। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে যে সম্পর্কের সূচনা, তা অর্ধ শতাব্দী পরেও মোটামুটি অটুট থেকেছে। বছর দেড়েক আগেও যখন আওয়ামী লীগ ইতিহাসে তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখনও ভারত সেই দলের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিয়েছে এবং সম্মানিত অতিথির মর্যাদায় আজও তাকে কঠোর নিরাপত্তায় মুড়ে রেখেছে। শুধু তাই নয়, 2024-এর 5ই অগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, সাবেক এমপি, মন্ত্রী, কর্মী সমর্থকেরাও ভারতে আশ্রয় পেয়েছে এবং ভারতের মাটি থেকেই যতটা সম্ভব রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েও যাচ্ছেন। এই সময়কালের মধ্যে ভারত অজস্রবার আনুষ্ঠানিকভাবে বলেছে তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক এবং পার্টিসিপেটরি অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যার অর্থ ভারত চেয়েছে সেই দেশের নির্বাচনে আওয়ামী লীগ লড়ার সুযোগ পাক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ায় বাংলাদেশের নির্বাচন কমিশন সেই সুযোগ তাদের দেয়নি। আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ভারত আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কোনো প্রতিবাদ তো জানায়নি, বরং যে দুটি দলের ঢাকার ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেই বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রতি এক ধরনের আউটরিচও শুরু করে। মাত্র কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি পর্যন্ত লিখেছেন। ঢাকায় গিয়ে সেই চিঠি তার হাতে তুলে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং। 47-এ দেশভাগ হওয়ার পরেও দুই বাংলাকে ঘিরে দুপারের মানুষের আবেগ কখনো চাপা থাকেনি। শুধু ইতিহাসের বিচারে নয়, রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকেও দুই বাংলা পরস্পরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পদ্মাপাড়ের দেশের রাজনীতিতে কোনো বালাবদল এলে তার আঁচ এসে পড়ে গঙ্গাপাড়ের এপার বাংলাতেও। ফলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন পশ্চিমবঙ্গের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনেই জয়ী হয়েছেন। অন্যদিকে ঢাকা 15 আসন থেকে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী প্রধান শফিকুর রহমান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং এই অঞ্চলের বেশিরভাগ আসনে জয়ী হয়েছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্দল প্রার্থী রুমিন ফারহানা জয়ী হয়েছেন।
অন্যদিকে খুলনা, রাজশাহী এবং রংপুর অঞ্চলে ভালো ফল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ নেতৃত্বাধীন জোট। ঢাকা 3 আসনে জিতেছেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে খুলনা 1 আসনে জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী হেরে গেছেন। কৃষ্ণবাবু জামাতের একমাত্র হিন্দু প্রার্থী ছিলেন। পাবনা 2 আসনে জিতেছে বিএনপি। পাবনা 3 আসনে জয়ী জামাত। পাবনা 4 আসনেও জিতেছে জামাত। আবার পাবনা 5 আসনে জিতেছে বিএনপি। 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম এনসিপি প্রার্থী হিসেবে নিকটতম বিএনপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছেন। ভারতের পাশাপাশি ঐতিহাসিক জয়ের জন্য তারেককে ধন্যবাদ জানিয়েছে আমেরিকাও। আজ সকালে ঢাকার মার্কিন দূতাবাসের তরফ থেকে সমাজ মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। তারেকের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। 2024 জুলাইয়ের পর বাংলাদেশ কার্যত কোমায় চলে যায়। সেই অবস্থার মধ্যে দিয়ে চলতে চলতে গত বছর 25শে ডিসেম্বর দেশের পরিস্থিতি আরো অরাজক হয়ে ওঠে। দেশটা চলে যায় একেবারে ভেন্টিলেশনে। সেই জায়গা থেকে মাত্র 2 মাসের মধ্যে গণতন্ত্রকে বাঁচাতে মানুষ যে উৎসবের মেজাজে ভোট দেবেন, তাবর কূটনৈতিক বিশেষজ্ঞরাও এতটা অনুমান করতে পারেননি। গতকাল দিনভর বুথে বুথে বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়ের ভিড় ছিল চোখে পড়ার মতন। এর আগের গত 3 বারের জাতীয় নির্বাচন 2014, 2018 এবং 2024, তার সঙ্গে এই ভোটের তুলনা টানলে ওয়ান লাইনার হচ্ছে, দীর্ঘ বছর পর বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। রাজধানী ঢাকার শাঁখারী বাজারে ঐতিহাসিকভাবেই সংখ্যালঘু হিন্দুদের বসবাস। ভোটের দিন সকাল থেকে এই এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতন। ব্যালটের হিসেব বলছে হিন্দুরা ঢেলে বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দুরা বলছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে তাদের রক্ষাকর্তা হচ্ছে বিএনপি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের জ্বলন্ত ইতিহাসকে একটু ফিরে দেখা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনুঘটক করে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে 2024 সালে 5ই আগস্ট পতন ঘটেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। হাসিনা তার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষমতায় বসেছিল নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে ইউনূসের জামানায় ফাঁসির সাজা হয়েছে হাসিনার। গত বছরের 5ই আগস্ট ইউনূস জুলাই 36 উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন। 28 দফার ওই ঘোষণাপত্র হলো জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে ঘোষণার প্রস্তাবও রয়েছে এই সনদে। তা নিয়েই সাধারণ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হয়। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না টিকে ভোট দেন ভোটাররা। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই নিয়ে রেডিও টেলিভিশনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তাও দেন, যেখানে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ এবং নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। সংস্কার কমিশনের রিপোর্ট, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট 84টি সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে 47টি প্রস্তাবনা সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার। সবশেষে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে বলার যে নয়াদিল্লির কূটনৈতিক ক্যালেন্ডারে পদ্মাপাড়ের এই ফলাফল নিছক সরকার বদল নয়, বরং সম্পর্ক পুনর্গঠনের এক নতুন জানলা। দীর্ঘ টানাপোড়েনের পর গণতান্ত্রিক রায়ে বাংলাদেশে স্থিতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠা, এটাই ভারতের কাছে সবচেয়ে বড় স্বস্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সব স্তর থেকেই যে সমন্বিত বার্তা এসেছে তা স্পষ্ট করে দিচ্ছে দুই প্রতিবেশী নতুন আস্থার ভিত্তিতে এগোতে প্রস্তুত। এখন নজর থাকবে কথার পর কাজের দিকে। সংযোগ, বাণিজ্য, নিরাপত্তা এবং মানুষের মধ্যে সম্পর্ক আরো গভীর করার দিকে। ইতিহাসের ভার নয়, ভবিষ্যতের সম্ভাবনাই হোক দুই দেশের সম্পর্কের চালিকা শক্তি। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং উন্নয়নের স্বার্থে ঢাকা এবং নয়াদিল্লির এই নতুন অধ্যায় সত্যি শুভ সূচনা হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।